স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি সামিয়া জান্নাত। এবার জানাবো খবরের বিস্তারিত। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাথে বসছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান। ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে চলবে এই বৈঠক। এরপর সকাল 10টায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবেন জাতিসংঘ মহাসচিব, যেখানে রোহিঙ্গা সংকট ও মানবাধিকারের প্রসঙ্গ অগ্রাধিকার পাবে। এরপর মহাসচিব আন্তোনিও গুতেরেসকে সাথে নিয়ে কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে অন্তত 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার শেষে রাতে ঢাকায় ফিরবেন তারা। এ বিষয়ে আরও তথ্য নিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইশরাত জাহান উর্মি। উর্মি, কিছুক্ষণ পরেই তো বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। কি নিয়ে আলোচনা হতে পারে? রোহিঙ্গা ইস্যু নিয়ে তো আলোচনা হবেই, আমরা জানি। আর কি কি বিষয়ে আলোচনা হতে পারে, বিস্তারিত জানাবেন। সামিয়া, বৈঠকটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে বলে আমরা খবর পেয়েছি। বৈঠক চলছে এবং আপনি যাদের কথা বললেন, পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ইস্যু বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানের সাথে যৌথভাবে এই বৈঠকটি হচ্ছে। রোহিঙ্গা ইস্যু সব থেকে বেশি অগ্রাধিকার পাবে আপনি যেটি বলছিলেন, এবং অন্যান্য কি ইস্যু রয়েছে তার আগে আসলে আমি রোহিঙ্গা ইস্যুটি, যেহেতু এখানে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান থাকছেন, ফলে এটি আসলে রোহিঙ্গা নিয়ে এই বৈঠকটি হওয়ার কথা রয়েছে বা হওয়ার সম্ভাবনা বেশি। আপনি জানেন যে যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশ কিন্তু রোহিঙ্গাদের জন্য যে সহায়তা, সেই সহায়তা বেশ কয়েক বছর ধরেই কমাচ্ছিল। এখন এই কমানোর পরিমাণটা অনেক কমে গেছে, একেবারেই খুব সামান্য পরিমাণে এসে ঠেকেছে সেই সহযোগিতার পরিমাণ। এটি কিন্তু বাংলাদেশের জন্য এক ধরনের উদ্বেগজনক ঘটনা, এবং আপনি জানেন যে ইউএন বিভিন্ন বডির মাধ্যমে কিন্তু এই সহায়তাগুলো পৌঁছায় রোহিঙ্গাদের কাছে, যার কারণে আন্তোনিও গুতেরেস অর্থাৎ মহাসচিব জাতিসংঘ তার নিজেরও কিন্তু একটি কনসার্ন রয়েছে, কারণ ইউএনের বিভিন্ন বডির মাধ্যমেই এই সহায়তাগুলো যেত রোহিঙ্গাদের কাছে। ফলে এই সংকট কিভাবে সমাধান করা যায়, এই বিষয়টির জন্যই আসলে প্রধান উপদেষ্টা তাকে আমন্ত্রণ জানিয়েছেন বলে আমাদেরকে জানানো হয়েছে, অন্তত সরকারিভাবে। অন্যান্য ইস্যু থাকতে পারে, কিন্তু রোহিঙ্গা ইস্যু যে সব থেকে গুরুত্বপূর্ণ সেটি প্রমাণ করে এর জন্য যে 1 লাখ রোহিঙ্গার সাথে তিনি আজকে ইফতার করবেন সন্ধ্যায়, ইফতারের সময়, রোজার এই সময়টাতে। অর্থাৎ সর্বোচ্চ গুরুত্ব যে এই বিষয়টাকে দেওয়া হচ্ছে সেটি কিন্তু বোঝাই যায়। এখন টাকা পয়সার ব্যাপারে আসলে ঠিক এই টাকা পয়সাগুলো কিভাবে আসতে পারে, কত যে যা লাগতে পারে, কত আসতে পারে, সেই বিষয়গুলো নিয়েও নিশ্চয়ই আলোচনা হবে। প্রত্যাবাসন নিয়ে আলোচনা হবে কিনা সেটিও একটি বিষয়, কারণ প্রত্যাবাসন নিয়ে এক ধরনের ঝামেলা তৈরি হয়েছে, যেহেতু মিয়ানমার এখন শান্ত নয়, সেখানে আরাকান আর্মি বেশ পুরো রাখাইন রাজ্য দখল করে রেখেছে। সব মিলিয়ে যে একটা এলোমেলো অবস্থা, সেই বিষয়টাকেই আসলে কিভাবে একটু শেপে আনা যায়, সেই বিষয়গুলো নিয়েই আলোচনা হবে। আপাতত এটুকুই ছিল আমার কাছে। পররাষ্ট্র উপদেষ্টা অথবা খলিলুর রহমান যদি জানান আমাদেরকে বৈঠকের পর যে কি আলোচনা হলো, তাহলে হয়তো আরো বিস্তারিত তখন জানাতে পারবো। আপাতত এই ছিল আমার কাছে। সামিয়া, নিশ্চয়ই উর্মি, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আরো জানাতে মাগুরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফয়সাল পারভেজ। চলে যাচ্ছি তার কাছে। পারভেজ, দোষীদের দ্রুত শাস্তির দাবিতে আজ কোনো কর্মসূচি আছে কিনা, বিস্তারিত জানাবেন। সামিয়া, আমি এখন আছি আসিয়াদের বাড়ির সামনেই, এবং সকাল থেকে গত 1 ঘন্টা আগে আমি এখানে এসেছি। এখানে এসে পরিবার বর্গের এখনো কিন্তু শোকের মাতম কাটেনি। বিভিন্ন এলাকা থেকে আত্মীয় স্বজনরা আসছে, এবং আসিয়ার বাবা, আপনি জানেন যে মানসিক ভারসাম্যহীন হয়, তার সঙ্গে আসলে কথা বলা হয়নি, তবে তার চাচাদের সাথে কথা বলেছিলাম আমি, এবং এলাকাবাসীর সাথে কথা বলেছিলাম। এলাকাবাসী যেটা জানিয়েছে যে এই এলাকায় কিন্তু তেমন কোনো কর্মসূচি বা এই উপলক্ষে তারা কোনো পর্যায়ে তারা এখনো যাচ্ছেন না। তবে আমি যেটা জেনেছি যে মাগুরায় ছাত্র জনতার যে আন্দোলন চলছিল গত কয়েকদিন ধরে, অর্থাৎ আসিয়ার এই ঘটনার পর থেকে, তারা কিন্তু আপনি জানেন যে গতকাল
কিন্তু তারা বিক্ষোভ করেছে এবং একদল বিক্ষুব্ধ জনতা কিন্তু যারা দোষী অর্থাৎ আসামি রয়েছে এই মামলায় তাদের বাড়ি ঘরদোর ভাঙচুর করেছে। তারা কিন্তু তাদের সাথে কথা বলেছিলাম আমি সকালে, তারা যেটা জানিয়েছে যে আজকে জুমার নামাজের পরে তারা বসে সিদ্ধান্ত নেবে যে আসলে এই বিষয়টা তারা কিভাবে আরো এগিয়ে নিয়ে যাবে এবং আন্দোলন বা যে কোনো ধরনের সংগ্রাম বা দাবি যেটাই সিদ্ধান্ত আসুক না কেন তারা একসাথে বসে সিদ্ধান্ত নেবে। এবং আমি এটাও জেনেছি যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোও বিভিন্ন কর্মসূচি তে যাচ্ছে, তবে সকাল পর্যন্ত অর্থাৎ জুমার নামাজের পরে সেটা নিশ্চিত হওয়া যাবে। আপনাকে একটু জানিয়ে রাখি যে এই আসিয়ার পরিবারে কিন্তু এখানে বিভিন্ন জায়গা থেকে যে আত্মীয়স্বজন আসছে তারা একটা কথাই বলছেন যে আর্থিক সহায়তা বিভিন্ন জন যে তাদের আশ্বাস করেছেন সেটা যাতে নিশ্চিত হয়, কারণ এই পারিবারিক অবস্থাটা খুবই করুণ। এবং তার চাচারা যেটা জানিয়েছে যে আসিয়ার যে বোন অর্থাৎ যে বোনের বাড়ি এই ঘটনাটা ঘটেছে, বড় বোন, তার শারীরিক অবস্থার খুবই খারাপ অবস্থা, যে কারণে গতকাল রাত থেকে তাকে কিন্তু এই বাড়ি থেকে অনন্তে সরিয়ে নিয়েছেন। তো এই অবস্থায় কিন্তু কর্মসূচি আসবে জুমার নামাজের পরে, সেটা সর্বশেষ আপনাকে জানানোর চেষ্টা করব। নিশ্চয় ফয়সাল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ঈদযাত্রায় বাস ও ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। ট্রেনের শতভাগ টিকিট মিলছে অনলাইনে, আর কাউন্টারের পাশাপাশি বাসের টিকিট পাওয়া যাবে অনলাইনেও। ট্রেনের টিকিট বিক্রির খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন হাসিব পান্থ। হাসিব, ঈদে তো ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে মিলছে, কোনো ধরনের অভিযোগ এখন পর্যন্ত পেয়েছেন কিনা জানাবেন। ধন্যবাদ সামি। আমি এই মুহূর্তে অবস্থান করছি আসলে কমলাপুর রেল স্টেশনে, যেখানে আসলে বিশ্বাস করার মতো নয়, বরাবরের মতো কিন্তু আসলে এই জায়গাটিতে কিন্তু থাকার কথা ছিল অনেক মানুষে ভরপুর, কিন্তু তবে তৃতীয়বারের মতো অনলাইনে টিকিট বিক্রি হচ্ছে এবং এবার প্রথমবারের মতো কিন্তু শতভাগ ট্রেনের টিকিট বিক্রি হবে অনলাইনে। তবে স্টেশনে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, যে আসলে স্টেশনের পুরো স্টেশন জুড়েই কিন্তু ফাঁকা, যেখানে যেই প্রত্যেকটি যে সকল আসলে কাউন্টারগুলো ছিল যেখানে কিন্তু আসলে থাকার কথা ছিল লোকজন ভর্তি, তবে অনলাইনে টিকিট বিক্রির সুবাদে কিন্তু আসলে সেই জায়গাগুলো ফাঁকা রয়েছে। একটু জানিয়ে দিই যে গত রবিবার কিন্তু একটি বিজ্ঞপ্তিতে জানা যায় আজ শুক্রবার সকাল থেকেই বাংলাদেশের রেলওয়ে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিটের শতভাগই বিক্রি হবে। এছাড়াও কিন্তু আসলে এই যে বিক্রির কার্যক্রম চলবে আগামী একটানা 7 দিন পর্যন্ত, অর্থাৎ আজকে যারা টিকিট কাটছেন 14 মার্চ তারা ভ্রমণ করতে পারবেন 24 মার্চ, একইভাবে 15 তারিখে যারা টিকিট করবেন তারা ভ্রমণ করতে পারবেন 25 মার্চ, যারা 16 তারিখে টিকিট ক্রয় করবেন তারা ভ্রমণ করতে পারবেন 26 মার্চ। এভাবে পুনরায় আগামী এক সপ্তাহ যাবৎ অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি হবে, যেটি 30 তারিখ পর্যন্ত আসলে এই ভ্রমণ করতে পারবেন। তবে এবার যে আসলে ঈদের চাঁদের দেখার উপর নির্ভর করে কিন্তু আসলে 31 তারিখ, 1 তারিখ এবং 2 তারিখের বিশেষ ব্যবস্থাও নেওয়া হবে। এছাড়া আরেকটু জানিয়ে দিই, এবার ঈদে অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য কিন্তু টোটাল সর্বমোট 44টি যাত্রীবাহী কোচ সার্ভিসে অন্তর্ভুক্ত করার পরিকল্পনাও কিন্তু গ্রহণ করা হয়েছে। সব মিলিয়ে কিন্তু আসলে বরাবরের মতো এবার কিন্তু আসলে যারা দেশের বিভিন্ন গন্তব্যে চলাচল করবে তাদের আন্তনগর যে সকল কর্মীরা রয়েছেন, এছাড়াও আগামী 27 মার্চ পর্যন্ত কিন্তু আগের দিন পর্যন্ত সকল ধরনের আসলে এই ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে। আমি সরাসরি কিন্তু আমি আপনাকে দেখাচ্ছিলাম এবং বলছিলাম এই কমলাপুর রেল স্টেশনের যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অনলাইনে শতভাগ ট্রেনের বিক্রি হচ্ছে। তবে অভিযোগের যে বিষয়টি এখন পর্যন্ত কিন্তু কোনো অভিযোগ আসেনি। তবে যারা স্টেশনে আছেন তারা কিন্তু আসলে আগামীকালকের যাত্রী অথবা 23 তারিখ পর্যন্ত যে সকল যাত্রী তারা এখানে কেউ আসছেন, টিকিট করে চলে যাচ্ছেন। সর্বশেষ জানাচ্ছিলাম কমলাপুর স্টেশন থেকে। হাসিব, জানছিলাম আপনার মাধ্যমে, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রমজানের দ্বিতীয় সপ্তাহে নিত্য পণ্যের সরবরাহ ও দাম কেমন তা জানাতে রাজধানীর মোহাম্মদপুর কৃষি বাজার থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তফা মাহবুব। মাহবুব, এ সপ্তাহে নিত্য পণ্যের দরদাম কেমন দেখছেন, আর বোতলজাত সয়াবিন তেলের সংকট কাটলো কিনা বিস্তারিত জানাবেন। গেল সপ্তাহের যে দাম আমরা দেখেছিলাম, বিশেষ করে ফার্মের মুরগির ডিম, ব্রয়লার এবং সোনালী মুরগি, সেই 3টি পণ্যের দাম কিন্তু বলা চলে একই রকম আছে। আজকেও আমরা এই বাজারে দেখছি ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে 120 টাকা ডজন এবং ব্রয়লার মুরগি সেটি 200 টাকা কেজি এবং সোনালী মুরগি সেটি 300, 320, 330 এই দরে কিন্তু বিক্রি হচ্ছে। এছাড়া অন্য যেসব নিত্য পণ্য আছে, অর্থাৎ চিনি, মসুর ডাল,
সহ অন্যান্য যে পণ্যগুলো সেগুলোর দামও কিন্তু গেল সপ্তাহের মতোই আমরা দেখছি। এই বাজারে খোলা চিনি বিক্রি হচ্ছে 118 থেকে 120 টাকা এবং মসুর ডাল মানভেদে 105 থেকে 135 টাকা পর্যন্ত আছে। আর আপনি যেমনটা জানতে চাচ্ছিলেন সয়াবিন তেলের ক্ষেত্রে যেটি বলা যায় যে এর আগে গেল 2-3 সপ্তাহ আগে যেমনটা আমরা দেখেছিলাম সংকট ছিল তীব্র, দোকানদাররা যেমনটা বলেছিলেন আমাদেরকে চাহিদা মতো কোম্পানিগুলো তাদের সরবরাহ করতে পারছে না, বিশেষ করে 5 লিটারের যে সয়াবিন তেল অথবা 1 লিটারের বোতল এগুলো কিন্তু দিচ্ছিল না। সেই পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। এখানে কয়েকজন বিক্রেতার সাথে আমি কথা বলে জেনেছি এখন কিছুটা সরবরাহ বেড়েছে, কিন্তু তাদের যে চাহিদা অর্থাৎ কোনো দোকানে হয়তো দৈনিক 5 কার্টুনের সয়াবিন তেলের চাহিদা সেখানে হয়তো এখন 2 কার্টুন মিলছে, যেটি আগে 1 কার্টুন ছিল। তো সেই পরিস্থিতির কিন্তু কিছুটা উন্নতি হয়েছে। এবং একই সাথে বলি যে আসলে এই বাজারে আসলে এটি সিটি কর্পোরেশনের একটি বাজার, এখানে গরুর মাংসের দাম আমরা দেখছি 700 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং খাসির মাংস কিন্তু 1200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো সামগ্রিকভাবে বলা যায় গেল সপ্তাহে আমরা যে দরদাম দেখেছি এই সপ্তাহ কিন্তু একই রকম পরিস্থিতি আসলে বাজারে রয়েছে। জান্না, মাহবুব, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ন্যূনতম MBBS BDS ডিগ্রিধারী ছাড়া কেউ নামের আগে ডাক্তার পদবি লিখতে পারবেন না। হাইকোর্টের এমন রায়ে খুশি চিকিৎসকরা, তবে তারা এর দ্রুত বাস্তবায়ন দেখতে চান। আর ডিপ্লোমা চিকিৎসকরা চান নামের আগে BMF বা ডিপ্লোমা ডাক্তার পদবি ব্যবহার করতে। এ পরিস্থিতিতে সারা দেশে ডিগ্রিবিহীন তথাকথিত ডাক্তারদের চেম্বারের সামনে ঝুলানো ডাক্তার পদবি লেখা সাইনবোর্ডের কি হবে? নামবে কি সেসব সাইনবোর্ড? অবশ্য পদবি ব্যবহারের বিষয়টি নজরদারিতে রাখা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। MBBS BDS ডিগ্রিধারী ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধ সহ আরও 4 দফা দাবিতে আন্দোলন করছিলেন চিকিৎসকদের 5 দফা বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি। মঙ্গল ও বুধবার তারা পালন করে কর্মবিরতি। এমন প্রেক্ষাপটে বুধবার হাইকোর্টের MBBS BDS ডিগ্রিধারী ছাড়া কেউ নামের আগে ডাক্তার পদবি লিখতে পারবেন না রায় আসে। শুধুমাত্র MBBS এবং BDS ডিগ্রিধারী যারা আছেন তারা নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন। তবে নামের পূর্বে ডাক্তার পদবি ব্যবহার না করলে স্বাস্থ্যসেবা বিঘ্নিত হবে, এমন অভিযোগ বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের। আগামী 6 মাসের মধ্যে আমাদের কর্তৃপক্ষকে আমাদের নামের পূর্বে DMF ডাক্তার অথবা ডিপ্লোমা ডাক্তার এরকম একটি সম্মানজনক পদবি করে আমাদের স্বাস্থ্যসেবা প্রদানের দ্বার উন্মোচিত করে দেবেন। বিষয়টিতে সন্তুষ্টি প্রকাশ করলেও মাঠ পর্যায়ে স্বাস্থ্য প্রশাসনের নজরদারি চান চিকিৎসকরা। আসলে আমাদের দীর্ঘদিনের চাওয়া ছিল এই দেশের মানুষ যেন আপনার অপচিকিৎসা থেকে মুক্ত হয়। এটা একটা সুদূর প্রসারী একটা রায় এবং আমরা আশা করি গতকালকে রায়ের পরে এই সকল অপচিকিৎসকদের মূল উৎপাদনের জন্য অতি দ্রুত আপনার অভিযান পরিচালনা করা উচিত। ডাক্তার পদবি ব্যবহারে আগামীতে যারা নিয়মের লঙ্ঘন করবে তাদের বিচারের মুখোমুখি হতে হবে, এমন সতর্কবার্তা দিয়ে রেখেছে স্বাস্থ্য অধিদপ্তর। এই যে আদালতের আদেশ যেটা আছে এইটার আলোকে সচেতনতা তৈরি করাটাও অত্যন্ত জরুরি একটা ব্যাপার। এই আইনের ভায়োলেশন মোবাইল কোর্টে এগুলো বিচারযোগ্য। আমাদের মাঠ পর্যায়ে যারা স্বাস্থ্য কর্মকর্তা যারা রয়েছেন তারা প্রয়োজন বোধে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে এগুলো মোবাইল কোর্ট করতে পারবেন। তিনি আরও জানান, আন্দোলনরত চিকিৎসকদের দাবির যৌক্তিকতা নিয়ে কাজ করছে সরকার। সরকার ইতিমধ্যেই কাজ করছে। তাহসিনা জেসি, DBC নিউজ, ঢাকা। অভাবের তাড়নায় একসময় দিন কাটত না দ্বীপ জেলা ভোলার মাঝের চরের মানুষের। সুবিধাবঞ্চিত এসব মানুষ এখন ঘুরে দাঁড়িয়েছেন। তাদের উৎপাদিত ফসলের ভোক্তা রাজধানীবাসী। একসময় মাথা গোঁজার ঠাঁই না থাকা ভাসমান মানুষগুলোর জীবন বদলে গেছে উন্নয়ন সহযোগীদের সহায়তায়। ভোলার মাঝের চর ঘুরে রিপন খানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মাহফুজা বৃষ্টি। মানচিত্রে সর্বদক্ষিণের দ্বীপ জেলা ভোলা। ছোট বড় চর নিয়ে গড়ে ওঠা ভোলায় 2020 সালে নতুন করে জেগে ওঠে মাঝের চর। এখানে আশপাশের কয়েকটি চর ভাঙা মানুষের আবাস। ভোলার মাঝের চর বলে পরিচিত। আমরা আজকে এখানে এসেছি, আমরা জানবো এবং দেখবো এখানকার গ্রামের জনগণের জীবন কেমন, তাদের জীবনযাপনের মান কেমন এবং তারা কী করে জীবনযাপন করে, এটাই আমরা দেখব এবং চেষ্টা করবো আপনাদেরকে দেখাবো। আমাদের সাথে থাকুন।
চারিদিকে অথই পানির মাঝে একসময় মাঝের চরের মানুষের বেঁচে থাকার একমাত্র অবলম্বন ছিল মাছ শিকার। প্রায় 17 বর্গ কিলোমিটার আয়তনের এ চরে 7,000-এরও বেশি মানুষের বসবাস। একসময় অভাব ছিল যাদের নিত্যসঙ্গী। এখন ওই নৌকার জন্য যে টাকাটা দিতে হইতো ওটার দিতে হয় না। আগে আমার সবার কাছে হাত পাতা লাগছে কিংবা কেউর কাছে লোন নেওয়ার লাগছে, এখন আর আমার ওই কাজটা লাগে না। এখন দেওয়া গেছে আমি ওই অফিস থেকে আমাকে লোন দিতে আসে, আমি ওই লোন দিয়ে জাল করলাম, জাল করে এখন নিজেরটা আয় ব্যয় যাওয়া এটা নিজেই চলতে পারি। কিন্তু এখন দিন বদলে গেছে। উন্নয়ন সহযোগী PKSF ও ইউরোপীয় ইউনিয়নের আর্থিক ও কারিগরি সহায়তায় মাঝের চরের মানুষ কৃষিতে পেয়েছে ব্যাপক সাফল্য। আমরা অত্যন্ত স্বচ্ছতার সাথে কাজ করতে বিশ্বাসী এবং স্বচ্ছতার সাথে আমরা কাজ করি। আর যেহেতু এখানে একটা ক্রাইটেরিয়া সেট করা আছে এদেরকে সিলেকশন করার জন্য, সমাজের লোকেরা বিভিন্ন শ্রেণীর লোক থাকে সেখানে, ওই সমাজের সবচেয়ে নিডি যে লোকটা আছে তার নামটাই প্রথম বলে। ভোলার চরেই উৎপাদন হচ্ছে ক্যাপসিকাম, শিমলা মরিচ, শশা সহ নানা ফসল। দ্বীপ জেলা পেরিয়ে যা চলে যাচ্ছে রাজধানীর ভোক্তার পাতে, আর তাতেই বদলে যাচ্ছে ভাসমান এসব মানুষের ভাগ্য। আমি আগে জেলে কাজ করতাম, দেখা গেছে নদীতে মাছ থাকে না, ভাত খেতে কষ্ট হয়ে যায়। এখন কৃষি কাজের দিকে আগে এসেছি। এই কৃষকের মতোই কৃষিতে সাফল্য দেখে অনেকেই ঝুঁকছেন সবজি চাষে। আগে চালাতাম কিন্তু এখন কি কাজ করেন? সব মিলে প্রায় 70-75 হাজারের মতো আমার খরচ গেছে। তারপর আমি 1 লক্ষ টাকার মতো বেচছি। সবাই অল্প অল্প করে করলে দেখা গেছে সবাই জীবনযাপন সুন্দরভাবে করতে পারবো। একসময় নদী ভাঙনে বসত ভিটা হারিয়ে মাছের চরে কোনো রকমে টিকে থাকা মানুষগুলোর কাছে স্বনির্ভর জীবন এখন আর স্বপ্ন নয়। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, মাঝের চর, ভোলা। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।